আমরা মহাকর্ষ বিকর্ষের এমসিকিউ সলভ করব। একটু সবাই মনোযোগ দিয়ে দেখো। এগুলো হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন বোর্ড আসছিল যে প্রশ্ন খুবই কমন উপযোগী কতগুলো প্রশ্ন। আমরা এতদিন থিওরি পড়ছি, সিকিউ পড়ছি, আজকে পড়বো হচ্ছে এমসিকিউ। প্রথম এমসিকিউটা দেখো, এখানে বলা হচ্ছে কি মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত। এই সেম প্রশ্নটা গতিবিদ্যাতেও আছে। তাহলে এখানে পড়ন্ত বস্তুর যে তিনটা সূত্র পড়ছি আমরা, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর ক্ষেত্রে প্রথম সূত্র হচ্ছে সমান সময়ে সমান পথ অতিক্রম করে, দ্বিতীয় সূত্রটা হলো সময়টা হচ্ছে বেগের সমানুপাতিক, তৃতীয় সূত্রটা হলো অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, নট ব্যস্তানুপাতিক সমানুপাতিক। দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি, বেগটা সময়ের সমানুপাতিক। 3 নম্বর সূত্রটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে বলছে কি প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে যেহেতু এ সমানুপাতিক টি স্কোয়ার, তাহলে এদেরকে তুমি স্কোয়ার করে দিলে অ্যান্সার চলে আসবে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার। তাহলে কি হবে 1:4:9। আচ্ছা, এরপরে 2 নম্বরটা দেখো, একটি বস্তু খাড়া উপরের দিকে 98 ms ইনভার্স 1 বেগে নিক্ষেপ করলে এটি কত সময় শূন্য অবস্থান করবে। তাহলে আমরা দুই ধরনের বস্তুর গতির পড়ছি, একটা হচ্ছে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, আর একটা হচ্ছে প্রাসের গতিপথে নিক্ষিপ্ত বস্তু। তাহলে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কতক্ষণ শূন্য অবস্থান করবে, মানে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওটা আবার ভূপৃষ্ঠে পতিত হওয়ার আগ পর্যন্ত সময়। তাহলে এটাকে আমরা কি বলি, বিচরণকাল বা উড্ডয়নকাল বলি না, শূন্য বিচরণ, বিচরণকাল, উড্ডয়নকাল। তাহলে সেটা বের করার সূত্র কি পড়েছি, T=2U/g। এখানে মান বসাই দিবা, ইউ এর মান কত আছে 98, তাহলে 98/9.8, এটা ভাগ করলে কত আসে 20 সেকেন্ড, 20 সেকেন্ড আসছে, বুঝছো? এভাবে করবা। আর এটা যদি প্রাসের গতিপথ হইতো তখন সূত্র হইতো কত, T=2B0 sin θ0/g। এটা দিয়ে করবা, উপাংশ থাকবে তখন, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর দেখো, সূর্যের চারদিকে প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গের কক্ষপথ অর্ধপরাগের ঘনফলের সমানুপাতিক। ঘনফলের কি, তাহলে আবর্তনকালের বর্গ টি স্কোয়ার সমানুপাতিক কত আর কিউব, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। এই সূত্রটাকে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করছিলাম, তাহলে এটা মনে রাখবা, টি স্কোয়ার সমানুপাতিক কত আর কিউব। এরপরে 4 নম্বর দেখো, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কমে গেলে বছরের দিনের সংখ্যা কমবে। এটা তোমাদের আমি পড়েছিলাম, সূর্য থেকে যদি পৃথিবীর কি হয়, দূরত্ব কমে যায়, বছরের দিনের সংখ্যা কমে যাবে। এই সূত্র এটা তুমি এভাবে করতে পারবে, এটা দিয়ে করতে পারবা, T1/T2 হোল স্কোয়ার ইকুয়াল R1/R2 হোল কিউব। এই সূত্র দিয়ে করলে হয়ে যাবে, কেপলারের তৃতীয় সূত্র আর কি। এই যে কেপলারের তৃতীয় সূত্র আমরা কি পড়ছি, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব না, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব। আবর্তনকালের বর্গ দূরত্বের ঘনফলের সমানুপাতিক, আবর্তনকালের বর্গ দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এই সূত্রটা ম্যাথ যখন আসবে এটা দিয়ে করবা, নর্মালি থিওরিটিক্যালি যখন দেবে এইভাবেই দিবে, অথবা আর স্কোয়ার সমানুপাতিক ডিরেক্ট টি স্কোয়ার বলে দিবে, নিচের কোনটি কেপলারের তৃতীয় সূত্র বলেও দিতে পারে। দাগাইছে এটা। এরপরেটা দেখো, 5 নাম্বারটা দেখো। এবার 5 নাম্বার এটা তোমাদের পড়াইছিলাম আমি। 5 নাম্বার কি বলছে, R4 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণরত দুইটি কৃত্রিপগ্রহের পর্যায়কালের অনুপাত। আর এবং কত আর ব্যাসার্ধ বিশিষ্ট বলছে, 4 ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের অনুপাত। ধরো প্রথম যেই কৃত্রিম উপগ্রহ আছে তার পর্যায়কাল হচ্ছে T1, দ্বিতীয় কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল হচ্ছে কত T2। তার তো কত আর না, তাহলে T1 এর জন্য তুমি পাচ্ছ আর, T2 এর জন্য পাচ্ছ কত 4R। তাহলে আমরা এদের মধ্যে যে সম্পর্কিত সূত্র জানি, T1/T2 হোল স্কোয়ার কত R1/R2 হোল কিউব না, এটাই তো কেপলারের তৃতীয় সূত্র থেকে আসে। তাহলে এখানে R1 এর জায়গায় তুমি আর বসাও, তাহলে এটা 4R, ঠিক আছে? এটা হয়ে যাবে কত হোল কিউব। আর যদি চলে যায় 1/4 কিউব না, 1/4 কিউব মানে কত 64, 4 কিউব মানে কত 64। তাহলে এটা যদি স্কোয়ার আছে তুমি বর্গমূল করো, বর্গমূল করলে 1/8 হয়ে যাবে। তাহলে 1/8 মানে কত 1:8, 1 কত 8, বুঝছো বিষয়টা? তাহলে দূরত্ব যদি বা ব্যাসার্ধ যদি কত হয়, একটা আর আর একটা যদি 4R হয়, তাহলে আবর্তনকালের অনুপাত হবে কত, আবর্তনকালের অনুপাত হবে 1:8, 1:8, বুঝছি এটা? এই যে 1:8।
6 নাম্বার দেখো এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের একক। এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের একক। আমরা মহাকর্ষীয় ধ্রুবক যেটা পড়ছি, মহাকর্ষীয় ধ্রুবক এই যে দেখো নিউটনের মহাকর্ষীয় সূত্র থেকে আমরা যে বিষয়টা জানি, F ইকুয়াল জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার অথবা আর স্কোয়ার। তাহলে এখান থেকে জি সমান আমরা কি লিখতে পারবো, জি সমান এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই কত, m1 m2 না, এদের এককগুলো বসাও। বলের একক কি নিউটন, দূরত্বের একক মিটার, তাহলে ভরের একক হচ্ছে কেজি, কেজি স্কোয়ার। তাহলে এখন এখানে আসা হচ্ছে কি নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2 একক এটা আছে। আচ্ছা এখানে আমাদের নিউটন নাই, নিউটনটা ভেঙে ফেলছে ওরা। তাহলে নিউটন সমান কত, 1 কেজি এম এস ইনভার্স 2। তাহলে এখানে যদি এম স্কোয়ার কেজি ইনভার্স 2 হয়, কি কি বাদ যাবে, কি কি বাদ যাবে বলো? এম এটা কত হয়ে যাবে, এম কিউব হয়ে যাবে না, তারপর হচ্ছে কেজি এখানে একটা হয়ে যাবে, কেজি ইনভার্স 1 হবে, তারপর হচ্ছে কত হয়ে যাবে, এস ইনভার্স 2 হবে। তাহলে এম কিউব কেজি ইনভার্স 1 এস ইনভার্স 2, এম কিউব কেজি ইনভার্স 1 এস ইনভার্স 2, বুঝছি এটা? আচ্ছা না আমরা তো এটা জানি, জি এর একটা মান জানি না, 6.673 ইন্টু 10 ইনভার্স কত 11 না, এটার একক কত, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। তবে ওরা তো নিউটন এককে দেয় নাই, ওরা এটাকে কোথায় নিয়ে গেছে, নিউটনকে কেজি আর সেকেন্ডে কনভার্ট করছে। তাহলে আমরা 1 নিউটন সমান কত জানি, 1 কেজি এম এস ইনভার্স 2 না। তাহলে এখানে সেমভাবে যদি তুমি নিউটনের পরিবর্তে কেজি এম এস ইনভার্স 2 বসাও, তাহলে এখানে মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, তাহলে এটা বাংলা তুমি সেম এটাই পাবো। বুঝছো এখন একক, বুঝছো কিনা? এভাবে করবো। এরপরে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা, জি এর মাত্রা পড়াইছি না, জি এর মাত্রা কত, এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2। তাহলে এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2, ওরা এম ইনভার্সটা আগে দিছে। তাহলে এম ইনভার্স টি ইনভার্স 2, টি ইনভার্স 2 কোথায় আছে, হ্যাঁ টি ইনভার্স এল কিউব। তাহলে এটা হচ্ছে ক নাম্বার আনসার, এম ইনভার্স 1 টি ইনভার্স 2 এল কিউব। এটা আগে পরে দিতে পারে, আগে পরে দিতে পারে। আর তুমি ডিরেক্টলি এখানে বসেও কি বের করতে পারবা, মাত্রা যদি মুখস্থ না থাকে মাত্রা বের করতে পারবা, মাত্রা একক এগুলো মুখস্থ করা যায়। এটা রিলেটেড একটা এমসিকিউ সব সময় থাকে, হয় এটার মান বলে, হয় এটার একক বলে, না হলে এটার মাত্রা বলে, বুঝছি? আর এটা একক এইবারে যেটা দিছে একক দেখো ডিরেক্ট নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2 না দিয়ে মিটার কিউব কেজি ইনভার্স 1 এস ইনভার্স 2 দেওয়া আছে। প্রাথমিকভাবে দেখে মাত্রাতে তুমি বলবে এখানে মনে অপশন নাই, সেটা মনে হতে পারে না। তাহলে নিউটন এককে যখন ভাঙবে তুমি মিটার কিউব কেজি ইনভার্স 1 এস ইনভার্স 2 পেয়ে যাবে। এরপরে 8 নাম্বারটা দেখো তো, 8 নাম্বারটা তো ডিরেক্ট মান, মুখস্থ মান। জি এর মান কোনটি, 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। দেখো সেম সেম মান অনেক সময় কিভাবে করে, এখানে সব সেম দেওয়া আছে, তবে এককটা কি করে দেয়, চেঞ্জ করে দেয়, তাহলে সেটাও একটু খেয়াল রাখবা। তবে এখানে একক সবগুলো সেম সেম রাখছে ওরা, জাস্ট এখানে মান চেঞ্জ করে দিছে। তার মানে 6.673 দুইটা আছে, তার মধ্যে এটা কেন হবে না, কারণ এখানে 10 ইনভার্স কত, আমরা তো জানি 10 ইনভার্স 11। আচ্ছা মহাকর্ষীয় বিভবের একক কোনটি, মহাকর্ষীয় বিভব পড়াইছি না তোমাদের, মহাকর্ষীয় বিভব বি ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই এম, ডাব্লিউ ডিভাইডেড বাই কত, এম। এটা দিয়েও তুমি একক বাইর করতে পারবা। এখানে কাজের একক তো জুল, বরের একক কেজি, তাহলে জুল পার কেজি, জুল পার কেজি, এটা দিয়ে একদম ইজিলি চলে আসে, জুল পার কেজি, জুল পার কেজি। খ নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা এরপরে মহাকর্ষীয় প্রাবল্য ও মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্ক, এটা তো পড়াইছি, ইকুয়াল মাইনাস ডিবি ডিভাইডেড বাই ডিআর, মনে রাখবা ইকুয়াল, এটা মনে রাখবা ইকুয়াল মাইনাস ডিবি ডিআর, ডিবি ডিআর, এটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য এবং মহাকর্ষীয় বিভবের মধ্যে সম্পর্কিত সূত্র। এটা তোমাদের আমি লিখে দিয়েছিলাম, ঠিক আছে? হচ্ছে 11 নাম্বারটা দেখো, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রার ক্ষেত্রের কোনটি সঠিক, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রার ক্ষেত্রে কোনটি সঠিক, মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বলছে, তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের সূত্র কি, ইজি সমান জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার না সূত্র, ইজি সমান জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখন এটার যদি আমরা মাত্রা বসাই, তাহলে বলো এটার মাত্রা কত,
জি এর মাত্রা কত এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2, বরের মাত্রা এম, এম এর মাত্রা তো এমই এম না, তাহলে দূরত্বের মাত্রা তো এল, তাহলে এল স্কোয়ার। এখন এল এখান থেকে এখানে এল কয়টা, তিনটা, দুইটা চলে যাবে না, একটা এল থাকবে, এম ইনভার্স 1 এম ইনভার্স চলে যাবে, তাহলে এল টি ইনভার্স 2 ইনভার্স 2 দেখো এল টি ইনভার্স 2। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের সূত্র জিএম ডিভাইড বাই আর স্কোয়ার। তাহলে আমরা জি এর মাত্রা জানি, এম এর মাত্রা জানি, আর এর মাত্রা বসে দিলে তুমি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের মাত্রা পেয়ে যাবে। তারপরে 12 নম্বরটা দেখো, 2 কেজি ভরের কোনো বস্তু হতে 2 মিটার দূরে কোনো বিন্দুর মহাকর্ষীয় বিভব কত? আমরা মহাকর্ষীয় বিভবের সূত্র কি পড়ছি, বি ইকুয়াল মাইনাস জিএম ডিভাইডেড বাই আর, প্রাবল্যের ক্ষেত্রে জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার, বিভবের ক্ষেত্রে জিএম ডিভাইডেড বাই আর। এখানে মান বসিয়ে দাও মাইনাস, আচ্ছা জিটা থাকুক সমস্যা নেই, বর কয় কেজি ভরের বস্তু বলছে, তাহলে এখানে 2 বসানো যাবে না, তাহলে দূরত্ব কয় মিটার বলছে, তাহলে এটাও 2, তাহলে 2 চলে গেলে এটার মান হচ্ছে কত মাইনাস জি, তাহলে মাইনাস জি এর মান কত মাইনাস 6.673 ইন্টু 10 ইনভার্স 11, বুঝছো এখন মাইনাস 6 মাইনাস জি আর কি, ব্যাপারটা বুঝছো তো? তাহলে আমাদের উত্তর কোনটা, ক নাম্বারটা। এটা করার জন্য ক্যালকুলেটর দরকার আছে, দরকার নেই, জাস্ট বিভবের সূত্রটা লিখবা, দেখো এটাও 2 এটাও 2, তাহলে 2 যদি চলে যায় তাহলে বি এর মান তো মাইনাস জি এর সমান, জি এর মান কত 6.673 ইন্টু 10 ইনভার্স 11, তাহলে সেই ক্ষেত্রে এটা মাইনাস 6.673 ইন্টু 10 ইনভার্স 11 আসবে। বুঝাইতে পারছি তো? এরপরে 13 নম্বর দেখো, অভিকর্ষ ত্বরণের উপর কোনটির প্রভাব নেই? আমরা বিভিন্ন সারফেস অভিকর্ষ ত্বরণের বিভিন্ন মানের কথা বলছিলাম। হ্যাঁ, ভূপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি, সেটার মান হলো 45 ডিগ্রি অক্ষাংশে 9.81 9.81। আমরা যখন মেরু অঞ্চল থেকে বিষুবীয় অঞ্চলের দিকে যাব তখন অভিকর্ষ ত্বরণের মান একটু একটু কমবে, আবার বিষুবীয় অঞ্চল থেকে যখন মেরু অঞ্চলের দিকে যাব অভিকর্ষ ত্বরণের মান বাড়বে। তারপর বিভিন্ন অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন রকম হয়। তাছাড়া পৃথিবী পৃষ্ঠ থেকে যতই তুমি উপরের দিকে যাবে তত অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে, পৃথিবী পৃষ্ঠ থেকে যতই পৃথিবীর কেন্দ্রের দিকে যাবে ততই অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে, দূরত্বের সমানুপাতে কমে। তাছাড়া পৃথিবীর কেন্দ্রে, যেটাকে আমরা ভূকেন্দ্র বলি, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0। তাহলে এখন অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে কার উপর, অভিকর্ষ অক্ষাংশের উপর তো তাহলে নির্ভর করতে পারে, তাহলে পৃথিবীতে ঘুরতেছে, ঠিক আছে, তার উচ্চতার উপর নির্ভর করে না। তারপরে পৃথিবীর ঘূর্ণনের ক্রিয়ার উপর কি করে, যেহেতু ঘূর্ণন ক্রিয়ার উপর নির্ভর করে তাহলে অবশ্যই অক্ষাংশটা তার জন্য দায়ী, তাহলে বিভিন্ন অক্ষাংশে বিভিন্ন রকম মান হচ্ছে না। তারপরে দেখো তাহলে এখানে দ্রাঘিমা রেখার কোনো দরকার আছে কিনা, আছে, তার মানে অভিকর্ষ ত্বরণ এর প্রভাব নেই কোথায়, দ্রাঘিমার উপর, অক্ষাংশের উপর প্রভাব আছে। তারপর উচ্চতার ক্রিয়ার কারণে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয়, আর একটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের কারণে অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হয়, মনে থাকবে। আচ্ছা, 14 নম্বর প্রশ্ন কি বলছে, পৃথিবী পৃষ্ঠে 30 কেজি ভরের একটি বস্তুর ওজন চন্দ্রপৃষ্ঠে কত? চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 1/6 গুণ। তাহলে আমরা তো এটা আগে থেকেই পড়ছি, পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, চাঁদে অভিকর্ষ ত্বরণ কত হবে 1/6 অংশ হবে না, এবং সূর্যের ক্ষেত্রে পৃথিবী পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের 27 গুণ বেশি। যেমন পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ যদি জি হয়, চাঁদের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ ধরো জিএম, সূর্যের ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জিএস, যেহেতু আমরা সান সূর্য বলি আর এটা মুন আর এটা হচ্ছে আর, তাহলে সেক্ষেত্রে জিএম সমান হলো জিই ডিভাইডেড বাই 6, আর জিএস সমান হলো 27 কত 27 জি 27 জি। তাহলে সূর্য অভিকর্ষ ত্বরণ পৃথিবী অভিকর্ষ ত্বরণের 27 গুণ, চন্দ্রপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/6 অংশ। তাহলে যখন তোমাকে ওজন দেওয়া থাকবে তাহলে সেক্ষেত্রে চাঁদে যখন ওজনের সাথে অবশ্য অভিকর্ষ ত্বরণের একটা সম্পর্ক আছে না, পৃথিবী পৃষ্ঠে একটা বস্তুর ওজন আছে, চাঁদে যদি তোমাকে ওজন বাইর করতে বলে যা 6 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। কত দিয়ে ভাগ করবা, 6 দিয়ে। তাহলে প্রথমে পৃথিবীতে তো বর দেওয়া আছে, পৃথিবীতে কি করতে হবে, ওজন বাইর করতে হবে না। তাহলে পৃথিবী পৃষ্ঠে ওজন বাইর করবো আমরা, ওজন WE সমান মনে করো এম কত জি, তাহলে এটা গুণ করো 30-এর সাথে 9.8 গুণ করো, 30-এর সাথে 9.8 গুণ করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, কত
200 294 294কে তুমি 6 দিয়ে ভাগ দাও, কত কত আসছে 49 নিউটন। এটা এবার 15 নাম্বারটা দেখো, এটাও করতে পারো। 15 নাম্বার বলো 80 কেজি ভরের একজন নভোচারী চন্দ্রে ভর কত? 80 কেজি ভরের একজন নভোচারী চন্দ্রে ভর কত? 80 কেজি হবে। ভরের কোনো পরিবর্তন হয়? নিউটনিয়ান ফিজিক্সে বা সিরিয়াতে বলবিদ্যায় স্থান, ভর, তারপর হচ্ছে সময়, এগুলো অপরিবর্তনশীল, এগুলো ধ্রুব, এগুলো পরিবর্তন হয় না। তবে আমরা যখন আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব পড়ি বা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনায় কনসেপ্টে যাই, তখন আমরা জানি কোনো বস্তু যখন আলোর কাছাকাছি বেগে গতিশীল হয়, বস্তুর বড় কি হয়? পরিবর্তন হয়, সময়ের তারতম্য ঘটে, ঠিক আছে, দৈর্ঘ্যের পরিবর্তন হয়, যেটাকে আমরা বলি দৈর্ঘ্য সংকোচন। তবে নিউটনিয়ান ফিজিক্সে তো বড় পরিবর্তনের কথা বলছে। তাহলে একজন ব্যক্তির ভর যদি পৃথিবীতে কত কেজি, 80 কেজি হয়, তাহলে সে চাঁদের পৃষ্ঠে গেলে তার ভর সেমই তো থাকবে, পরিবর্তন হবে? হবে না। সেটা কত হবে? 80 কেজি হবে। আচ্ছা, এবার বলো কত অক্ষাংশ অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে বেশি? ওই অক্ষাংশ দিয়ে থাকলে একটা অভিকর্ষ ত্বরণের সূত্র পড়াইছিলাম না, জি ল্যামডা সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার কত? কজ স্কোয়ার ল্যামডা, কজ স্কোয়ার কত? ল্যামডা। এবার দেখো ল্যামডার মান যদি তুমি 0 বসাও, ল্যামডার মান কত বসালে? 0 বসাইলে তাহলে কজ 0-র মান কত? 1 হয়ে যায় না? এখানে আসবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ওমেগা স্কোয়ার কত? আর তাহলে ওমেগার মান তো আমরা জানি, ওমেগা কেমনে বাইর করে? ওমেগা সমান 2π/t। যেহেতু পৃথিবী পৃষ্ঠে বলছে, তাহলে আর পৃথিবীর ব্যাসার্ধ বসে দিলে এখান থেকে একটা মান পাবে, যেটা হচ্ছে সর্বনিম্ন মান। বিষুবীয় রেখায় ল্যামডার মান 0 হলে মান সর্বনিম্ন হয়, এটাও মনে রাখতে পারো। বিষুবীয় রেখায় ল্যামডার মান 0 হলে, মানে অক্ষাংশ 0 হলে সর্বনিম্ন হয়। 17 নাম্বার দেখো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এত। চাঁদ পৃথিবীকে বৃত্তাকার পথে এতদিনে একবার প্রদক্ষিণ করে। চাঁদের রৈখিক বেগ কত? চাঁদের কি বাইর করতে বলছে? রৈখিক বেগ। তাহলে আমরা চাঁদ একটা উপগ্রহ না? চাঁদ হচ্ছে কি উপগ্রহ, না কৃত্রিম উপগ্রহ? উপগ্রহ। আমরা কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল দেওয়া থাকলে বেগ নির্ণয়ের সূত্র পড়ছি না? আর এখানে তো অবশ্যই তোমার দূরত্ব দেওয়া আছে। তাহলে বেগের বি এর সূত্র, যেটা বি ইকুয়াল টু π/t ইন্টু আর প্লাস এইচ। আর প্লাস কত? এইচ। দেখো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এত দেওয়া আছে, চাঁদ পৃথিবীকে এত বৃত্তাকার পথে এতদিনে একবার প্রদক্ষিণ করে। তাহলে চাঁদের রৈখিক বেগ বাইর করবে। ক্যালকুলেটর আছে? বাইর করো তো। এখানে মান বসাও, এখানে মান বসাও। টি এর মান যেটা দেওয়া আছে, টি এর মান 27 কত দিন? 3 দিন। এটাকে তুমি সেকেন্ডে নিয়ে যাবা, 27.3 দিনকে সেকেন্ডে নিয়ে যাবা, 86,400 সেকেন্ড দিয়ে গুণ করলে হয়ে যাবে। একদিন সমান কত? 86,400 সেকেন্ড না? এটা দিয়ে গুণ করো, 27.3 দিন ইন্টু 86,400, এটার একটা মান আসবে, এখানে বসাই দাও তো, এটা রেজাল্ট বাইর করো। এটা অনেক বড় পাইছে, এটা একসাথে করে দাও তো, একসাথে করে দাও। দেখো এটা 2π তো, তাহলে টোটাল দূরত্ব কত? আর প্লাস এইচ এর মান এটা দেওয়া আছে 3.84 ইন্টু 10⁵ এটা কিলোমিটার আছে। কোথায় নিয়ে যাইতে হবে? মিটারে নিতে হবে না? মিটার নিলে এটা একেবারে 10⁵ কত লিখতে পারবা? 10⁸ লিখতে পারবা। নিচে আসতেছে কত? 27.3 দিন। এটাকে তুমি যখন সেকেন্ডে নিয়ে যাবা, 86,400 সেকেন্ড গুণ করবা, কারণ আমরা 24 ঘন্টা সমান কত জানি? 86,400 সেকেন্ড। তাহলে এটা ভাগ দাও, এটা ভাগ দিলে এটা রেজাল্ট কত আসে বলো তো একটু ক্যালকুলেটরে দিয়ে। রেজাল্ট আছে 1022, 1000 কত আসছে? 22। তাহলে 1022 আমাদের ধরো এটা আসছে 1022, এটা তো এমএস ইনভার্স কত? 1। তাহলে আমাদের অ্যান্সারগুলোকে এমএস ইনভার্স মানে দিছে না কিলোমিটারে দিছে। তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ দাও, 1000 দিয়ে ভাগ করলে 1.022 কিলোমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার, 1.022 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে 18 নম্বর প্রশ্ন দেখো। 18 নম্বর কি বলছে? আহ্নিক গতির জন্য অভিকর্ষ ত্বরণের মান 45 ডিগ্রি অক্ষাংশের সমুদ্র সমতলে সবচেয়ে বেশি, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম। আমরা যে আদর্শ মান ধরি সেটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে, তবে এটা সর্বোচ্চ মান নয়। পৃথিবীর একটা গড় ব্যাসার্ধ হিসাব করি না? পৃথিবীর ব্যাসার্ধ কত? 6,400 কিলোমিটার না?
পৃথিবীর গড় ব্যাসার্ধ এটা, এটা কি সব জায়গায় সেম? পৃথিবীতে সব জায়গায় সেম নয়। মেরু অঞ্চল একটু করে চাপা, বিষুবী অঞ্চল একটু করে কি আছে, একটু প্রসারিত না? আর পৃথিবীতে একেবারে আমরা যেভাবে দেখি উপর থেকে স্যাটেলাইট দেখে গোলাকার মনে হয় বা উপবৃত্তাকার মনে হয়, পৃথিবীতে অ্যাকচুয়ালি উপবৃত্তাকার না। কোথাও পাহাড়, কোথাও সমুদ্র, কোথাও ভূতল, কোথাও সমতল, এরকম না। তাহলে সেই জন্য ব্যাসার্ধ বিভিন্ন সার্ফেসে বিভিন্ন রকম হয়, তবে আমরা যেটা হিসাব করি সেটা গড় ব্যাসার্ধ। তাহলে একটা কথা সবসময় মাথায় রাখবা, আহ্নিক গতির কারণে জি এর মানের যে পরিবর্তন হয় সেটা হচ্ছে এই সূত্র দিয়ে করা যায়। তবে সর্বোচ্চ মান কিন্তু 45 ডিগ্রিতে হয় না, এটা হচ্ছে জাস্ট আমরা একটা আদর্শ মান ধরি, ঠিক আছে? সেজন্য এখানে অপশন এটা হবে না, এটা হবে না, এখানে উত্তর হবে এই দুইটা। আমরা তো জানি মেরু অঞ্চলে সবচেয়ে বেশি, বিষুবী অঞ্চলে সবচেয়ে কম, এটার উত্তর হবে 2, 3। 19 নাম্বার বলো, একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কত বেগে ছুড়লে এটি কৃত্রিম উপগ্রহে পরিণত হয়? তাহলে মুক্তিবেগ, পৃথিবী পৃষ্ঠ থেকে মুক্তিবেগের মান কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড না? মুক্তিবেগের মান আগে এটা হিসাব করো, পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান হচ্ছে এটা 11.2 কিলোমিটার পার সেকেন্ড। উৎক্ষেপণ করো, সেটা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে, যার কারণে এটাকে আমরা বলি কি মুক্তিবেগ। তার মানে কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট কাদের বলা হয়? যেটা পৃথিবীকে বা গ্রহকে কেন্দ্র করে ঘুরে না। তাহলে গ্রহকে কেন্দ্র করে ঘোরার জন্য সর্বনিম্ন বেগের মান হচ্ছে এটা 7.91 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে তুমি যদি এটার চেয়ে কম বেগে উৎক্ষেপণ করো, সেটা পৃথিবীকে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে আবার পৃথিবীতে ফেরত আসবে। তুমি যদি বরাবর 7.91 কিলোমিটার পার সেকেন্ড বেগে উৎক্ষেপণ করো, সেটা পৃথিবীকে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে থাকবে। তাহলে যেমন পৃথিবীকে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে পশ্চিম থেকে পূর্ব দিকে, তাহলে ওই স্যাটেলাইটটাও পৃথিবীকে পশ্চিম থেকে পূর্ব দিকে বারবার আবর্তন করতে থাকবে। তাহলে স্যাটেলাইট হইতে গেলে তো অবশ্যই গ্রহকে আবর্তন করতে হবে, আর এটাকে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বলতেছে কারণ এটা মানব সৃষ্ট, সেই জন্য। তাহলে সর্বনিম্ন বেগ কত? 7.91। আর যদি 7.91 থেকে 11.2 এর মাঝামাঝি থাকে, সেটাও পৃথিবীকে একটা ফোকাসে রেখে প্রদক্ষিণ করতে থাকবে। যদি 11.2 বা তার চেয়ে বেশি হয়, সেটা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে। সেজন্য এখানে যে প্রশ্নটা দিচ্ছে অনেক সুন্দর একটা প্রশ্ন, বলছে কি কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কত উঁচুতে ছুড়লে এটি কৃত্রিম উপগ্রহে পরিণত হয়? তাহলে সেটার মান আমরা কত মনে রাখবো? 7.9 কিলোমিটার পার সেকেন্ড। এবার যদি প্রশ্নটাকে মুক্তিবেগ হবে কত হবে, তখন কি লিখবা? তাহলে পৃথিবীতে মুক্তিবেগের ক্ষেত্রে কত? 11.2 কিলোমিটার পার সেকেন্ড। যেহেতু মুক্তিবেগের কথা আসছে, তোমাদের আমি মুক্তিবেগের সূত্র পড়াইছি না? একটা বি সমান √2gm ডিভাইডেড বাই আর, আর একটা হলো বি সমান √2gr। আর এটাকে বি দ্বারা কেন প্রকাশ করে? মুক্তিবেগ হচ্ছে এসকেপ ভেলোসিটি, যার কারণে এটাকে আমরা বি দিয়ে প্রকাশ করি। তাহলে মুক্তিবেগ আবার ওই স্যাটেলাইটের ভরের উপর নির্ভরশীল নয়। মুক্তিবেগ কখনো স্যাটেলাইটের ভরের উপর নির্ভরশীল নয়, এটা মনে রাখবা। মুক্তিবেগ কার উপর নির্ভর করে? গ্রহের ভর, গ্রহের ব্যাসার্ধ, অথবা গ্রহের ব্যাসার্ধ ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ বা উপগ্রহের অভিকর্ষ ত্বরণ। যেমন চাঁদেও তো মুক্তিবেগ হতে পারে, মঙ্গল গ্রহে মুক্তিবেগ হতে পারে, বুধ গ্রহে মুক্তিবেগ হতে পারে, যে কোনো গ্রহে মুক্তিবেগ থাকতে পারে, ওইটা সেটা সেই গ্রহের সারফেসেই হবে। আচ্ছা, এবার দেখো 20 নাম্বার, মুক্তিবেগ নিচে কোনটির উপর নির্ভর করে? বলো, একটু আগে পড়ে ফেলছি, সেম প্রশ্নটা আসছে। মুক্তিবেগ নিচের কোনটির উপর নির্ভর করে? গ্রহের ব্যাসার্ধ, বস্তুর অতিক্রান্ত দূরত্ব, বস্তুর ভর, অতিবাহিত সময়। তাহলে কার উপর নির্ভরশীল? গ্রহের ব্যাসার্ধ। তাহলে এটা মনে রাখবা, গ্রহের ভরের উপর, অতিক্রান্ত দূরত্বের উপর, তারপর হচ্ছে অতিবাহিত সময়ের উপর মুক্তিবেগ নির্ভর করে না। এরপরে বস্তুটা অলরেডি আমি বলে দিছি, বলছে কি মুক্তিবেগের সমীকরণ কোনটি? দেখো প্রথমে বলছে কি বি সমান 2gr, এটাই তো শুদ্ধ। বি ইকুয়াল gm ডিভাইডেড বাই আর, এটা তো হবে না, এটা 2gm ডিভাইডেড বাই আর হওয়া উচিত ছিল। তাহলে এটা হচ্ছে না, এটা কেন বলেছে? দেখো 2gm ডিভাইডেড বাই এটা কি দেওয়া আছে? আর স্কোয়ার। আমরা কি আর স্কোয়ার পড়ছি না আর পড়ছি? আর পড়ছি। তাহলে এটা কেন হয় নাই? 2gh দিছে। এটা যদি এরকম দিত √2gr দিত, তাহলে এটাও তোমার মুক্তিবেগের সমীকরণ হইতো। কেন হয় না সেটা যদি তুমি জানো, কেন হচ্ছে সেটা তুমি জানতে পারবো। তাহলে এখানে শুদ্ধ কোনটা? বি ইকুয়াল 2gr, বি ইকুয়াল 2gr, অথবা এই দুটা মুখস্থ রাখবো। এটা থেকে ডিরেক্টলি এটা প্রমাণ করা যায়, এটা শিখাইছিলাম না তোমাদের? তাহলে মুক্তিবেগের জাস্ট দুইটা সূত্র মনে রাখবা, একটা হলো √2gm ডিভাইডেড বাই আর, আর একটা হচ্ছে বি ইকুয়াল √2gr। ক্লিয়ার? আচ্ছা, এরপরে এটা বলো 22 নাম্বার, মঙ্গল গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 3.8 ms ইনভার্স 2।
এর ব্যাসার্ধ হচ্ছে 3 × 10³ কিলোমিটার। তাহলে মঙ্গল পৃষ্ঠে মুক্তিবেগের মান কত? মঙ্গল পৃষ্ঠে মুক্তিবেগের মান ডিরেক্ট মুখস্থ, তোমাদের পড়াইছিলাম না 4.8। এটা মুখস্থ থাকলে একবারে দেখাই দিব, আর যদি মুখস্থ না থাকলে তাহলে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে তো, বি ইকুয়াল √2gr দিয়ে করে ফেলবো। আর তবে এখানে একটা খেয়াল রাখবা, ব্যাসার্ধটা কিসে দেওয়া আছে? কিলোমিটারে দেওয়া আছে, এটাকে মিটারে নিয়ে গিয়ে করবা, নাকি কিলোমিটারে করবা? কিলোমিটারে করবা, কারণ আমরা তো এখানে এককগুলো কিলোমিটারে কনভার্ট করছি, বুঝছো? এটা করবা। তারপরে দেখো 23 নাম্বারটা, কোনো বস্তুর মুক্তিবেগ নির্ভর করে, মুক্তিবেগ কার কার উপর নির্ভর করে? গ্রহের ব্যাসার্ধের উপর, অভিকর্ষ ত্বরণের উপর, বস্তুর ভরের উপর। তাহলে নির্ভর, আমরা তো বলছি বস্তুর ভরের উপর মুক্তিবেগ নির্ভর করে না, বস্তুর ভরের উপর মুক্তিবেগ নির্ভর করে না। তাহলে কার কার উপর নির্ভর করে? ব্যাসার্ধের উপর, অভিকর্ষ ত্বরণের উপর। এগুলো সূত্র জানলেই তুমি পারবা। তাহলে এটার উত্তর কি হবে? 1-2। উত্তর হবে 1-2, বুঝছি। আর মুক্তিবেগ কাকে বলে? যে সর্বনিম্ন বেগে কোনো বস্তুকে উর্ধ্বে নিক্ষেপ করলে ওই গ্রহের বা উপগ্রহের আকর্ষণের বাইরে চলে যাবে, তাকে আমরা বলি ওই গ্রহের বা উপগ্রহের মুক্তিবেগ। তাহলে পৃথিবীর সারফেসে যদি তুমি 11.2 কিলোমিটার/সেকেন্ড বেগে উৎক্ষেপণ করো, সেটা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে, সেটাকে আমরা বলবো পৃথিবীর সাপেক্ষে মুক্তিবেগ। আচ্ছা, 24 নাম্বার দেখো এবার। 24 নাম্বারটা দেখো। 24 নাম্বার কি বলছে? ভূকেন্দ্র হতে, ভূকেন্দ্র মানে কি? পৃথিবীর কেন্দ্র। ভূকেন্দ্র মানে কি? পৃথিবীর কেন্দ্র। ভূকেন্দ্র অভিকর্ষ ত্বরণের মান কত? 0। হ্যাঁ, ভূকেন্দ্র অভিকর্ষ ত্বরণের মান 0 না? ভূকেন্দ্রে বস্তুর ওজন কি? নাই, বস্তুকে ওজনহীন মনে হবে। পৃথিবীর কেন্দ্রে যদি অভিকর্ষ ত্বরণ না থাকে, সেখানে কি ওজন থাকবে? বস্তুকে ওজনহীন মনে হবে। কেউ যদি গর্ত করে পৃথিবীর কেন্দ্রে চলে যায়, সে কেন্দ্রে যাওয়ার পরে মনে করে আরো ফুটো করে নিচে যেতে চাইলে সে উপরে একবার উঠবে, নিচে একবার উঠবে, উপরে একবার উঠবে, এইভাবে দুলতে থাকবে কেন্দ্রে গিয়ে। ভূকেন্দ্র হতে এত দূরে অবস্থান করে, তাহলে ধরো এটা যদি পৃথিবী হয়, তাহলে কেন্দ্র থেকে এটা দূরত্ব না? এটা কেন্দ্র থেকে দূরত্ব কিনা? তাহলে টোটাল এটা r+h, তোমাকে r+h দেওয়া আছে, অথবা স্মল r দেওয়া আছে। যদি তোমার দূরত্ব দেওয়া থাকে, তাহলে এটার ব্যাগ বাইর করতে হবে না? ব্যাগ বাইর করার সূত্র কি? b ইকুয়াল √gm/ কত? r+h। তাহলে এখানে মান বসে এটার রেজাল্টটা বলো তো আমাকে। g এর মান বসাও 6 পয়েন্ট, আমি একটু এদিকে লিখি, এটার মানটা বসাও, b এর মান বাইর করো, gm/r+h, gm/r+h। এখানে তোমার কিলোমিটার আছে, এটাকে মিটারে করলে 10⁻⁴ কত হয়ে যাবে? 6 হয়ে যাবে আর কি। তাহলে g এর মান কত? 6.673 × 10⁻11। পৃথিবীর ভর কত? 6 × 10⁻24। আর এখানে যে দূরত্ব কেন্দ্র থেকে বলছে, ভূকেন্দ্র থেকে, তাহলে কত হবে? 8 × 10⁻6। এটার অ্যান্সার বলো ক্যালকুলেটর। টোটাল ভ্যালু কত আসছে? 707443, 7074.43, মানে 7074.43। তাহলে আমাদের কি 7074.43? এখানে কোনো উত্তর আছে? উত্তর নাই, তার মানে এটার উত্তর ভুল। এটার উত্তর কি? ভুল, মানে এখানে অপশন নাই আর কি। অপশন এটা দাগাইলে কিন্তু কেটে দিবে। মনে করো এই প্রশ্নটা আসছিল গিয়াতে, আমি বলি যশোর বোর্ড 2024 সালে আসছে, বলি তোমাকে তুমি শুদ্ধ করে সূত্র বসাবে, সূত্র বসানোর পরে তোমার যদি ভুল ভ্রান্তি না হয়, তোমার তো মান এটা আসার কথা, এটা কি দিছে অপশনে? তাহলে অপশন ভুল, মানে যদি অপশন ভুল হয়, এটা তো সবাইকে নাম্বার দিয়ে দিবে, শুধু তোমাকে না। এবার তুমি যদি, এই যে আমি প্রথমে এটা দাগাইতে চাইছিলাম, এটা যদি তুমি দাগাই ফেলো, তাহলে তো তুমি ভুলটা দাগাইছো, তাহলে তোমাকে কেটে দিবে। সেজন্য অপশন যদি ভুল থাকে, সেটা গণহারে সবাই নাম্বার পাবে, না দাগাইলে আর কি, বুঝছো? ধরো ধরো। আচ্ছা, এরপরে 25 নাম্বার দেখো। 25 নাম্বার বলো, ভূ-স্থির উপগ্রহের পর্যায়কাল কত? 24 ঘন্টা না? উপগ্রহের আবর্তনকাল কত মনে রাখবা? 24 ঘন্টা বা 86,400 সেকেন্ড। 86,400 সেকেন্ড, এটা মনে রাখবা। তারপরে 26 নাম্বার দেখো, পার্কিং কক্ষপথ হলো গ্রহের চলার পথ, ভূ-স্থির উপগ্রহের কক্ষপথ, পোলার উপগ্রহের কক্ষপথ নাকি পৃথিবীর কক্ষপথ? পার্কিং কক্ষপথ কি? ভূ-স্থির উপগ্রহের কক্ষপথ। ভূ-স্থির উপগ্রহ যে কক্ষপথে আবর্তন করে তাকে আমরা বলি পার্কিং কক্ষপথ। তারপরে লাস্ট 27 নম্বর দেখো, সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ এটা দেওয়া আছে। সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে।
আবর্তনকাল এটা দেওয়া আছে। তাহলে পৃথিবীর দ্রুতি বাইর করতে বলছো, দ্রুতি মানে ব্যাগ বাইর করো। তাহলে ব্যাগের সূত্র তো এখানে লিখাই আছে। আবর্তনকাল যেহেতু দেওয়া আছে বি ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টি আর প্লাস এইচ। পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ এটা, সূর্যের চারদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ যেটা দেওয়া আছে এটা দিয়ে তুমি করে ফেলবা। তাহলে এখানে 2 পাই এর মান বসাবা, এটার মান কত দেওয়া আছে এটা গুণ করো 1.5 ইন্টু 10⁻11 ডিভাইডেড বাই টি এর মান হচ্ছে 3.14 ইন্টু 10⁻7। এটার মান কত আছে দেখো তো, এটা 3.4 তো পাইয়ের মান কত 1416 না, 3. এটা 3.14 এটা 3.14, তাহলে এটা চলে গেছে না, চলে গেছে 10⁻11 10⁻7, তাহলে উপরে থাকবে 10 কত 4। তাহলে এই যে দেখো 2 ইন্টু 1.5 ইন্টু 10⁻4, তাহলে 1.5কে 2 দিয়ে গুণ করলে তো 3, তাহলে 3 ইন্টু 10⁻4 এটা আছে 3 ইন্টু 10⁻4, এই যে 30 আছে, তাহলে এটাকে 30 বানাইলে 10⁻3। এই ক্যালকুলেটর কেন লাগতেছে এটা উত্তর, তাহলে 30 ইন্টু 10⁻3 এটা। তাহলে এবার শোনো, তোমরা এই 27টা এমসিকিউ বাসার থেকে ভালো করে কি করবা, প্র্যাকটিস করবা। আর তোমাদের সিকিউ যে শিটটা দিছি ওই শিটের অ্যাসাইনমেন্ট আগামী ক্লাসে অবশ্যই জমা দিবা।